সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্স অনলাইন প্ল্যাটফর্মে। আজ আমরা পড়ব পিয়াজের তত্ত্ব, পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজের তত্ত্ব, মানসিক বিকাশের যে তত্ত্বগুলি দিয়েছেন পিয়াজে সাহেব, সেই তত্ত্বগুলি নিয়ে আলোচনা করব। চাইল্ড সাইকোলজি ক্লাস ফর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অ্যান্ড এসএসসি টেট বা এসএলএসটি টেট। চলো শুরু করা যাক। Jean Piaget বা Jean Piaget was a Swiss psychologist, biologist and philosopher known for his work on child development. Piaget কিন্তু একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, বায়োলজিস্ট ছিলেন এবং দার্শনিক ছিলেন, এবং উনি তার এই শিশুর যে বিকাশ, মানসিক বিকাশ, এর প্রতি কিন্তু তার আগ্রহ এবং তার কাজ কিন্তু সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বলে রাখি, তিনি কিন্তু তার নিজের সন্তান এবং তার আরেক পরিচিত সন্তানের যে বড় হয়ে ওঠাটা, শিশুর বড় হয়ে ওঠার যে স্তরগুলি তিনি করেছেন, সেটি কিন্তু তার নিজের সন্তান এবং আরেকজন তার কোনো আত্মীয়ের সন্তানের সেই বৃদ্ধি বা বিকাশের স্তরগুলো কিন্তু সে খুব ভালোভাবে লক্ষ্য করেছে, অবজার্ভ করেছেন, এবং সেই অবজারভেশনের ফলে কিন্তু তার এই তত্ত্বগুলি আমাদের কাছে এসেছে। তার জন্য কিন্তু তাকে বলা হয় ফাদার অফ সাইকোলজি, বিকজ he is the one who developed the cognitive development, who have worked in the cognitive development of a child. Jean Piaget was the great pioneer of the constructivist theory of knowledge. পিয়াজে সাহেব কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরি নিয়েও কিন্তু উনি আলোচনা করেছেন। কনস্ট্রাকটিভিস্ট থিওরি মানে কিভাবে থ্রু আইডিয়াস নলেজকে কনস্ট্রাক্ট করা যায়, কিভাবে ছোট ছোট আইডিয়ার মাধ্যমে একটি কনসেপ্ট, একটি ধারণাকে বোঝা যায়, সেটি কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরির পার্ট। আমরা পরবর্তীকালে পড়ব এই থিওরিও অন্য কোনো দিন। আর চলে আসছি কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিতে। তো পিয়াজে সাহেব 1936 সালে থিওরিটি দিয়েছেন, থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। সেখানে উনি বলেছেন যে কিভাবে একটি শিশু তার মেন্টাল মডেলের সাহায্যে সে শিশুটি কনস্ট্রাক্ট করছে জ্ঞান। কিসের জ্ঞান? এই পৃথিবী বা এই ওয়ার্ল্ডের জ্ঞানগুলিকে সে আহরণ করার চেষ্টা করছে। তো পিয়াজে সাহেবের যে তত্ত্বটি আছে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানসিক বিকাশের ওপর, সেটি কিন্তু এক্সপ্লেইন করছে কিভাবে একটি শিশু তার মেন্টাল ডেভেলপমেন্টের মাধ্যমে, তার মানসিক বিকাশের মাধ্যমে সে প্রকৃতি পরিবেশকে কনস্ট্রাক্ট করছে, সে বুঝতে পারছে, সে পারসিভ করতে পারছে। He disagreed with the idea that intelligence was a fixed trait. পিয়াজের মতে কখনোই ইন্টেলিজেন্স বা বুদ্ধি কিন্তু ফিক্সড বৈশিষ্ট্য ছিল না। পিয়াজে কখনোই বিশ্বাস করেনি যে বুদ্ধি কিন্তু একটি ফিক্সড বৈশিষ্ট্য, কারণ তিনি মনে করেছেন যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ কিন্তু স্তরে স্তরে, ধাপে ধাপে একটি শিশুর জীবনে ঘটে থাকে, এবং উনি বলেছেন যে এই কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়, এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে অকার করে? সেই প্রক্রিয়াটা হয় ডিউ টু বায়োলজিক্যাল ম্যাচুরেশন। আমরা জানি বায়োলজিক্যাল অর্থাৎ আমাদের শারীরিক যে পরিণমন, সেটা সাথে যখন মিথস্ক্রিয়া ঘটে পরিবেশের, সেটির ফলে কিন্তু যেই বিকাশটি হচ্ছে সেটি কিন্তু কগনিটিভ বা মানসিক বিকাশ। তো পিয়াজে সাহেব তার মানসিক বিকাশের তত্ত্বতে তিনি এক্সপ্লেন করেছেন যে কিভাবে একটি শিশু তার মানসিক মডেলগুলোকে বা মেন্টাল ইমেজেসগুলোকে সাজিয়ে সাজিয়ে একটি আইডিয়া বা একটি ধারণাকে গঠন করছে, কিভাবে গঠন করছে, কনস্ট্রাক্ট করছে, এবং ইন্টেলিজেন্স, যেটি বুদ্ধিকেই ধরা হতো শেষ, মানসিক দিক থেকে মানসিক বিকাশের জন্য বুদ্ধিই হচ্ছে সব শেষ, কিন্তু উনি বলেছেন যে বুদ্ধিটা কিন্তু অবশ্যই শেষ কথা নয়, কারণ মানসিক বিকাশ কিন্তু স্তরে স্তরে হয়, এবং এই মানসিক বিকাশটি কিসের ফলে হয়? তার মতে হচ্ছে বায়োলজিক্যাল ম্যাচুরেশন বা বায়োলজিক্যাল পরিণমন
এবং তার সাথে মিথস্ক্রিয়া ঘটে পরিবেশের। এই দুটি মিথস্ক্রিয়ার ফলে যখন একটি প্রসেসের মাধ্যমে যখন মানসিক বিকাশ হয়, পিয়াজে কিন্তু সেই মানসিক বিকাশের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। চলে আসছি পরের স্লাইডে, যেখানে আমরা অল্প করে জেনে নেব হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক, কিভাবে গঠনমূলক কাজ হয়। স্মল ইউনিটস অফ নলেজ আর কালেক্টেড, অর্থাৎ ছোট ছোট ইউনিটস করে যে জ্ঞান সেগুলোকে কালেক্ট করা হয়। এবার এই ইউনিটগুলোকে একসাথে একত্রিত করা হয়, অ্যাকুমুলেট করা হয়। কেন? কোনো নতুন ধারণাকে উদ্ভব করানোর জন্য, কোনো নতুন ধারণা বোঝার জন্যে। এবং একটি শিশু কিন্তু এইভাবে গঠন করে তার নিজস্ব যে নলেজ, এইভাবে একটি ইউনিট এবং একটি ইউনিট মিলিয়ে। অর্থাৎ কনস্ট্রাকটিভিজমে বোঝানো হয় কিভাবে একটি আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কনস্ট্রাক্ট করে একটি ধারণা, এটি একটি আইডিয়া, আইডিয়ার সাথে আবার আরেকটি আইডিয়া বা ইউনিট, সেই ইউনিটগুলো কিন্তু কিসের সৃষ্টি করে? একটি কনসেপ্ট বা একটি ধারণার সৃষ্টি করে, কনসেপ্ট বা ধারণার সৃষ্টি করে। তো এই যে ব্যাপারটি, এটি কিন্তু কনস্ট্রাকটিভিস্ট ফিলোসফির মধ্যে পড়ছে। ফর এক্সাম্পল যদি বলি, ফর এক্সাম্পল একটি শিশু জানলো যে ঘাসের রং সবুজ হয়, ঠিক আছে, ঘাস, সে জানলো এটিকে ঘাস বলে। তা আইডিয়া করলো সে এই ঘাস, এটি ঘাস, এটির রং সবুজ। তারপর যখন আরেকটি পাতা তাকে দেখানো হলো, এটি ঘাস দেখানো হলো, প্রথমে বলা হলো এই ঘাসের রং সবুজ, এরপর দেখানো হলো একটি পাতা। তার এইভাবে কিন্তু আইডিয়া সে কালেক্ট করছে, এটা ঘাসও এক রকমের পাতা এবং ঘাস সবুজ রঙের। এই পাতাটা এটাও এক রকমের পাতা, এটির রূপটা এরকম, এটি দেখতে এরকম, এটি এইভাবে শেপ। তো এইভাবে যখন সে ধারণা হয় যে এগুলো হচ্ছে পাতা, এটি ঘাস এবং এটি পাতা, এবং এগুলোর রং সবুজ হয়, ঠিক আছে, এগুলো যখন সাইন্টিফিক্যালি বোঝানো হয় তখন কি করে আসবে? এটা কি বলা হয়? এই পাতা কিন্তু যেখানে একটি গাছ তার খাদ্য বানায়, এবং সেই খাদ্য বানানোর প্রক্রিয়া হচ্ছে ফটোসিনথেসিস। তো এইভাবে ফটোসিনথেসিসের ধারণাটা কিন্তু এলো। তো এইভাবে একটি শিশু কিন্তু কনস্ট্রাক্ট করলো তার নলেজ, সিনথেসিস, ওকে। এইভাবে কিন্তু একটি শিশু ফটোসিনথেসিসের যে নলেজটা সেটি কিন্তু কালেক্ট করলো, এবং একটা একটা নলেজ কালেক্ট করে কিন্তু সে কোথায় পৌঁছালো? একটি ধারণাতে পৌঁছালো। সো দিস ইজ হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম অল অ্যাবাউট। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এইটুকু। এরপরে চলে আসছি প্রক্রিয়া, কতগুলি মানসিক প্রক্রিয়ার কথা পিয়াজে বলেছে, সেই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে। প্রক্রিয়াগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে, আশা করছি প্রশ্ন আসবে। হ্যাঁ, তো একটা বা দুটো প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো এখান থেকে। তো প্রথমটাই আসছি স্কিমা। ফার্স্ট আসছি স্কিমা বা স্কিমও বলা হয়। স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে যখন অর্জিত কোনো অর্জিত যখন তথ্যসমূহ এককভাবে সংগঠন করা হয়, সেটি কিন্তু স্কিমা। অর্থাৎ শিশু যখন নতুন কিছু তথ্য আয়ত্ত করে, তার কিন্তু স্কিমা সম্প্রসারিত হতে থাকে। কেমনভাবে? একটি ছোট জিনিস সে জানলো, এবং ছোট জিনিস, ফর এক্সাম্পল ধরো গাছের পাতার ব্যাপারে সে জানলো, গাছের পাতা, ওকে, সে জানলো এই গাছের পাতা এরকম দেখতে হয়, এটির কালার হচ্ছে গ্রিন, আর এটার শেপ হচ্ছে এরকম দেখতে, ওকে। তাহলে শেপ আর কালার ব্যাপারে সে জানলো। তো এটা চলে গেল তার স্কিমাতে, ওকে, এটি চলে গেল তার স্কিমাতে। অর্থাৎ সে কোনো ব্যাপারে, এই গাছের পাতার ব্যাপারে একটি তথ্য সে অর্জিত করলো, এবং এই তথ্যটা একক তথ্য, ওকে, একক। এবার এর সাথে আরেকটা তথ্য যখন যোগ হবে, এর সাথে যোগ হলো যে এভারগ্রিন ট্রিজ বলে আরেক রকম গাছ আছে যার পাতা সবুজ হয়, ওকে। এটি কিন্তু আরেকটা তথ্য সে যোগ করলো, এটা আরেকটা স্কিমা, এটা একটি স্কিমা,
এটা একটি স্কিমা। এর সাথে আরেকটি স্কিমা হয়তো গাছের পাতা হলুদ রঙও হয়ে যায়, গাছের পাতার রং হলুদও হয়ে যায়, এইখানে আরেকটা স্কিমা সে অ্যাড করলো। তো এইভাবে তার স্কিমার সম্প্রসারণ ঘটে, তার একটি মানসিক ইমেজ সে গঠন করে এবং এই একক গঠনটা হচ্ছে স্কিমা। এই স্কিমা শিশু একটা একটা করে তথ্য আয়ত্ত করে এবং আয়ত্তের ফলে কিন্তু তার স্কিমা সম্প্রসারণ ঘটে এবং এই প্রক্রিয়াটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রক্রিয়াটি হবে এবং ঘটবে এবং এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে স্কিমার সম্প্রসারণ হয়। এইভাবে যে বললাম কিভাবে একটা তথ্য সংগ্রহ করলো, তার সাথে আরেকটি তথ্য আবার অন্য সময় সে সংযোজন করলো, এইভাবে যখন স্কিমা সম্প্রসারিত হচ্ছে, এইভাবে কিন্তু একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিশুর জীবনে চলতে থাকে। তো এটি হচ্ছে স্কিমা, খুব সহজ বোঝা। একটি আইডিয়ার সাথে আরেকটি আইডিয়া, একটি আইডিয়া যখন হচ্ছে, এটি একটি আইডিয়া, দিস ইজ ওয়ান আইডিয়া, এই আইডিয়া হচ্ছে একটি স্কিমা। স্কিমাটা কি? এটা একটা মেন্টাল ইমেজ, যে পাতা এরকম দেখতে হয়, পাতার রং এই হয়, এটা একটা মেন্টাল ইমেজ। এর সাথে আরেকটা গাছের পাতা নতুন রকমের দেখতে, কিভাবে নারকেল গাছের পাতার সাথে জবা ফুল গাছের পাতা আলাদা দেখতে, এটি আরেকটি স্কিমা। এর সাথে আরেকটি স্কিমা যোগ হতে পারে, ঘাস যোগ হতে পারে। তো এইভাবে যে এক একটা স্কিমা যোগ হচ্ছে, এইভাবে স্কিমার সম্প্রসারণ ঘটে। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসছি অ্যাডাপ্টেশন, অভিযোজন। আমরা জানি অ্যাডাপ্টেশনের ফলে কিন্তু মানুষ পৃথিবীতে বসবাস করতে পারছে এবং মানুষ নিজের সুবিধা অনুযায়ী কিন্তু অ্যাডাপ্ট বা অভিযোজন করে নিচ্ছে। এবং অ্যাডাপ্টেশনের যে দুটি প্রক্রিয়া আছে, সেই দুটি প্রক্রিয়া কিন্তু আমরা জানবো, পড়বো এখন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে অ্যাসিমিলেশন বা আয়ত্তীকরণ, এবং পরেরটি হচ্ছে অ্যাকোমোডেশন বা সহযোজন। তা প্রথমে জানি অ্যাসিমিলেশনটা কি। অ্যাসিমিলেশন বা আয়ত্তীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যখন একটি শিশু কোনো নতুন তথ্য বা চিন্তা ধারণা বা ভাবে সংযোজন করে, যার ফলে স্কিমা সম্প্রসারণ হয়। যেমন আমরা এই ক্ষেত্রে পড়লাম, পাতার যে গল্পটা পড়লাম, একটি পাতা দেখতে কেমন হয়, তারপর অন্য আরেকটি গাছের পাতা, তারপর আরেকটি গাছের পাতা, এইভাবে মানে পাতা কেমন দেখতে হয় সেটি স্কিমাতে চলে গেছে। তার সাথে যখন আরেকটি গাছের পাতা স্কিমাটা সে সংযুক্তিকরণ করছে বা আয়ত্তীকরণ করছে, সেটি কিন্তু অ্যাসিমিলেশন। নতুন কোনো কিছু তথ্য তার মধ্যে ঢুকছে, সেটি কিন্তু অ্যাসিমিলেশন বা আয়ত্তীকরণ। আর পরেরটি সহযোজন। সহযোজনটা কি? সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি যখন প্রয়োজন মতো ভাবে একটি শিশু পরিবর্তন করে স্কিমার মধ্যে নতুন কিছু যুক্ত করে, সেটি কিন্তু অ্যাকোমোডেশন। যেমন কঠিন কোনো ধারণাকে যখন বুঝতে অসুবিধা হয় একটি শিশুর, তখন শিশু কি করে? উদাহরণের সাহায্যে যদি একজন শিক্ষক সেগুলোকে বোঝাবার চেষ্টা করে, তখন কিন্তু একটি শিশু সহজে সেগুলি বুঝে নিতে পারে, অর্থাৎ অ্যাকোমোডেট করতে পারে। অ্যাসিমিলেশন হচ্ছে নতুন কিছু যখন পুরনো স্কিমা আছে তার সাথে কিন্তু একইভাবে সে বুঝতে পারলো, একই রকম জিনিস, সেটা সে অ্যাসিমিলেট করলো বা আয়ত্তীকরণ করলো। আর অ্যাকোমোডেশন বা সহযোজন হচ্ছে নতুন কোনো ধারণাকে যখন তার স্কিমার মধ্যে সে যুক্ত করতে চেষ্টা করে, তার স্কিমার মধ্যে নতুন কোনো আইডিয়াকে বা ধারণাকে সে যখন যুক্ত করতে চেষ্টা করে, তখন কিন্তু সেটা সহযোজন বা অ্যাকোমোডেশন। এবং এই অ্যাকোমোডেশন আরেকটি উদাহরণ আমি যেটা দিলাম, সেটা হচ্ছে কোনো ধারণা বুঝতে অসুবিধা হলে শিক্ষক কিন্তু তখন উদাহরণের সাহায্যে কিন্তু সেই ধারণাটাকে ব্যক্ত করেন, তখন সেই ধারণাটা শিশুর কাছে পরিষ্কার হয় উদাহরণের সাহায্যে। তো সেটা কিন্তু অ্যাকোমোডেশন। পরেরটা আসছি অর্গানাইজেশন কি? সাংগঠনিকরণটা কি? সাংগঠনিকরণ হলো যদি কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন সমূহ একত্রে সংগঠিত হয়ে আরো জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, সেটা কিন্তু সাংগঠনিকরণ।
অর্থাৎ তোমাদের একটা সহজ উদাহরণ দিই, সেটি হলো ধরো খবরের কাগজ পড়তে হলে আগে ঠিকমতো কাগজটিকে তো ধরা শিখতে হবে, তারপর পাতা উল্টানো শিখতে হবে, এবং কিভাবে চোখ সঞ্চালন করবে যখন খবরের কাগজ পড়বে সেটাও শিখতে হবে। তো এই যে তিনটি কাজ বললাম, এই তিনটি কাজ যখন সংবেদন চালকমূলক প্রক্রিয়াগুলোকে সংগঠিত করেই তো হবে খবরের কাগজটা পড়া সম্ভব। তো এই প্রক্রিয়াটা কিন্তু সংগঠনীকরণ, অর্থাৎ এখানে কিন্তু তোমার সঞ্চালনমূলক কাজও হচ্ছে, সংবেদনশীলমূলক কাজও হচ্ছে, এবং এখানে তোমার মোটর স্কিলসও হচ্ছে, অর্থাৎ চোখ সঞ্চালন করতে হচ্ছে, পাতা উল্টাতে হচ্ছে, এবং কাগজটি ধরতেও হচ্ছে। এরকম তিনটি কাজ একসাথে অর্গানাইজড ভাবে করতে হচ্ছে, তার জন্য কিন্তু এটা অর্গানাইজেশন। আমি একবার বাংলায় লিখে দিচ্ছি, স্কিমাটার তো বাংলা স্কিমাই, এটা লেখার দরকার নেই। অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন, অভিযোজন। অ্যাসিমিলেশন আয়ত্তীকরণ, অ্যাকোমোডেশন সহযোজন, এটা বুঝতে তোমাদের সুবিধে হবে। এবং অর্গানাইজেশন হচ্ছে সাংগঠনিকরণ। সাংগঠনিকীকরণ। ওকে, আচ্ছা, আশা করছি এটুকু বুঝতে পারছো। এরপর চলে আসছি আমরা পরের স্লাইডে, যেটি হচ্ছে পিয়াজের স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজে তার কগনিটিভ বা মানসিক বিকাশের যে স্তরগুলি সম্বন্ধে আলোচনা করেছেন, সেই স্তরগুলি সম্বন্ধে আমরা একটু জেনে নেব। প্রথম স্তর সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ, এই সময়কালটাই ধরা হচ্ছে জন্ম থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর এই সময়ের মেজর ক্যারেক্টারিস্টিক এবং কি কি চেঞ্জ আছে সেগুলো আমরা পড়ব। আগে এটা পড়ে নিয়ে বাংলায় আমি বুঝিয়ে দিচ্ছি। The infant knows the world through their movements and sensations, অর্থাৎ একজন শিশু কিন্তু তার যে সঞ্চালন এবং তার যে সেন্স, তার মাধ্যমে কিন্তু সে পৃথিবী বা তার পরিবেশকে বুঝতে সক্ষম হয়। সেকেন্ড, children learn about the world through basic actions such as sucking, grasping, looking and listening, অর্থাৎ স্বাভাবিক যে প্রক্রিয়াগুলি, অর্থাৎ মায়ের যে মাতৃদুগ্ধ সে যেভাবে খাচ্ছে, যেভাবে কোনো কিছু ধরছে, যেভাবে তাকাচ্ছে, যেভাবে শুনছে, যে বেসিক যে নেচারটা শিশুর, সে তার মাধ্যমেও কিন্তু শিশু পরিবেশ সম্পর্কে শিশুর একটি ধারণা বা একটি বিকাশ ঘটে। তারপর ইনফ্যান্টস লার্ন দ্যাট থিংস কন্টিনিউ টু এক্সিস্ট ইভেন দো দে ক্যানট বি সিন। Yes, object permanence, very important for MCQ, very important, object permanence, অর্থাৎ ইনফ্যান্ট শিশুরা বুঝতে পারে না প্রথমে যে যে জিনিসটি দেখে, কোনো অবজেক্টকে তার সামনে দেখলে ভাবে এই অবজেক্টটি আছে, কিন্তু এই অবজেক্টটি যে তার দৃষ্টির থেকে সরিয়ে দিলেও সেই অবজেক্টটি পার্মানেন্টলি থাকে, সেই ধারণাটা কিন্তু শিশুর সেই সময় থাকে না। তারপর দে আর সেপারেট বিংস ফ্রম দ্য পিপল অ্যান্ড অবজেক্টস অ্যারাউন্ড দেম, এবং শিশু বুঝতে পারে না এই সময়টাতে ভালোভাবে যে তারা তাদের যে সেলফ সেটি আলাদা, অন্য মানুষ বা অন্য অবজেক্টের থেকে আলাদা, এবং দে রিয়েলাইজ দ্যাট দেয়ার অ্যাকশন ক্যান কজ থিংস টু হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, এবং এরা বুঝতে পারে সেই সময় যে কি কি অ্যাকশনস করলে কি কি আশেপাশে হতে পারে। অর্থাৎ চিৎকার কেউ করলেও, মানে হয়তো কোনো কিছুতে তার অসুবিধা হলে সে যদি চিৎকার করে বা কেঁদে ওঠে, তখন কেউ আসবে তাকে সাহায্য করতে, এইটুকু ধারণা কিন্তু তার জন্মায়। তো এবার বাংলায় ভালো করে বলে দিচ্ছি, এই স্তরটার নাম সেন্সরি মোটর স্টেজ আমরা বলছি, এই বাংলায় এটাকে বলছে সংবেদন চালকমূলক স্তর। সংবেদন চালকমূলক স্তর, এই স্তরটিতে কি কি হচ্ছে, এই স্তরটির সীমাবদ্ধটা আগে, সময়সীমাটা বলে দিই আগে। সময়টা হচ্ছে জন্মকাল থেকে 2 বছর পর্যন্ত। এই বয়সী শিশুরা কিন্তু দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার করে। এই সময় কিন্তু দেহ সঞ্চালন, আমি আগেই বললাম, মুভমেন্ট করে এবং সেন্সেশনসের মাধ্যমে বোঝার চেষ্টা করে, অর্থাৎ ইন্দ্রিয়র ব্যবহারে পরিবেশের সঙ্গে যে প্রতিক্রিয়া করে, যার ফলে কিন্তু শিশুর জ্ঞানের বিকাশ ঘটে।
আরেকবার বলছি, এই বয়সে শিশুরা কিন্তু দেহের সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। এই স্তরে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি একবার জেনে নিই। প্রথমটা হচ্ছে ইগোসেন্ট্রিসিজম। ইগোসেন্ট্রিজম কি? সেটা আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা অর্থাৎ শিশু কিন্তু নিজের জগতে বাস করে এই সময়, এবং নিজেকে নিয়েই কিন্তু সে ব্যস্ত থাকে। সে কিন্তু বুঝতেই পারে না তার আশেপাশে কে আছে বা আশেপাশের কি কাজ চলছে। অন্যের সম্পর্কে বা অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন একদমই থাকে না, এবং সমাজের ব্যাপারেও কোনো সচেতনতা এই ক্ষেত্রে এই বয়সে কিন্তু ডেভেলপ করে না। পরেরটা কি বললাম আমি? অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। অর্থাৎ বস্তুর স্থায়িত্ব সম্পর্কে মানে শিশুর এই ক্ষেত্রে এই সময়টি কোনো ধারণাই থাকে না, এবং এই যে ধারণার অভাব, এই বস্তুর স্থায়িত্বের যে ধারণার অভাব, এই সম্পর্কে কিন্তু পিয়াজে বলছে যে এটি কিন্তু আসলে চেতনার অভাব। এটি কিন্তু আসলে চেতনার অভাব। এবং এই বয়সে শিশুরা বস্তুর ধরো আকার, আকৃতি বা রং কোনোটাই কিন্তু ঠিকভাবে বুঝতে পারে না, এবং কোনোটাই কিন্তু যে একটা জিনিস যে আরেকটা জিনিসের থেকে আলাদা বা আকারে ছোট বা আকৃতিতে বড় বা রং আলাদা, সেগুলো কোনো কিছুই কিন্তু ঠিকঠাক করে নির্ণয় করতে এই সময়কালে পারে না। এবং শিশু কিন্তু তার চারপাশের জগৎ সম্পর্কে মৌলিক জ্ঞান শুধু অর্জন করে, একটি ফান্ডামেন্টাল জ্ঞান শুধু অর্জন করে। এবং মানে সেই এই মানে শেষের দিকটাতে 2 বছরের এই সময় সীমাটায় শেষের দিকে কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করারও একটা চেষ্টা দেখা যায়। অর্থাৎ প্রিপারেটরি এইজে কিন্তু সংবেদন চালকমূলক যে ক্রিয়ার ব্যাপ্তি ঘটে, এটি কিন্তু এই সংবেদনশীল ক্রিয়ামূলক ব্যাপ্তির দ্বারা কিন্তু শিশু শিখবে, এবং এইভাবে কিন্তু তার প্রজ্ঞার বিকাশ ঘটবে। আশা করি বুঝতে পারছো সেন্সরি মোটর স্টেজ। এবার পড়বো আমরা পরের স্টেজ, দ্য প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর, এই স্তরটি কিন্তু 2 থেকে 7 বছর বয়সের মধ্যে, এই সময়কাল 2 থেকে 7 বছর। এবং এই স্তরকে অপারেশনাল বলা হচ্ছে বা প্রি অপারেশনাল বলা হচ্ছে, অর্থাৎ একটি সক্রিয়তা আছে কিন্তু এটা প্রাক সক্রিয়তা। এই প্রাক সক্রিয়তার সময় কিন্তু জ্ঞান অর্জনের জন্য কিন্তু শিশুর মধ্যে একটি মানসিক ক্রিয়া ঘটে বা মানসিক ক্রিয়ার উদ্ভব হয়। কোনো বস্তুর সঙ্গে সাদৃশ্য ও বৈষম্য বোঝে বা তুলনা করে, কোনো কিছু পরিমাপ করা এবং কোনো কিছুকে সরিয়ে নেওয়া ও পুনরায় ফিরিয়ে নেওয়া প্রভৃতিকে পিয়াজে মানসিক প্রক্রিয়া হিসাবে চিন্তা করেছেন। এই স্তরে কিন্তু শিশু এই সব করতে মোটামুটি পারেই না। এবার ইংরেজিতে আরেকবার পড়ে নিচ্ছি। Children begin to think symbolically and learn to use words and picture to represent object. অর্থাৎ কোনো একটি সিম্বলের মাধ্যমেই কিন্তু শিশুরা কিছু ভাবতে শুরু করে, চিন্তন করতে শুরু করে সিম্বলের মাধ্যমে। এবং কোনো যদি ছবি দেখানো হয়, সে ছবি দেখিয়ে হয়তো একটি শব্দ বলতে পারবে, তাও সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না, কিন্তু ছোটোভাবে বলতে পারবে। ধরো অনেক সময় আমরা ছোট বই দেখি, ধরো বই দেখি আপেলের ছবি দেখিয়ে বলি এটা কি, ও হয়তো আপেল বলতে পারবে না বা সেটাকে আপেল বলার চেষ্টা করবে, অনেক সময় আপিন বলবে বা আপি, এরকম ছোট ছোট শব্দ বলার চেষ্টা করবে, অর্থাৎ সে সিম্বলিক্যালি সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে। এবং এই সময়কালে কিন্তু শিশুরা ইগোসেন্ট্রিক, এই সময়কালটিতেও কিন্তু এরা ইগোসেন্ট্রিক হয়, এবং এদের মধ্যে কিন্তু অন্যদের সম্পর্কে ধারণা সেভাবে থাকে না। তবে এই সময়কালে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তারা ডেভেলপ করার চেষ্টা করে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়, এবং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু তারা আরও চিন্তন প্রক্রিয়ার মধ্যে আস্তে আস্তে পরিবেশ করতে আস্তে আস্তে ঢুকতে থাকে। তারপর foundations of language development may have been laid during the previous stage, but it is emergence of language that is one of the major hallmarks of the pre-operational stage. তাহলে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইমার্জেন্স হচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ভাষার উদ্ভব হচ্ছে, ইমার্জেন্স অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই স্টেজটায়। সুতরাং এই স্টেজটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রি অপারেশনাল স্টেজ।
এই স্তরে শিশু মানসিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারে না ঠিকই, কিন্তু এই স্তরে কিন্তু ভাষা প্রক্রিয়াটার কিন্তু একটি উদ্ভব ঘটে এবং এই স্তরে শিশুরা তাদের জগৎ ছাড়াও বাইরের জগতের অস্তিত্ব বুঝতে পারে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করে। ঠিক আছে, চলে আসছি থার্ড স্টেজ, দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ সক্রিয়তামূলক স্তর। সক্রিয়তামূলক স্তরের এই সময়সীমাটা হচ্ছে 7 থেকে 11 বছর এবং এই স্তরে শিশুরা কোনো বস্তুর দৈর্ঘ্য বা ওজন বা আয়তন সম্পর্কে কিন্তু ধারণা সংরক্ষণ করতে পারে। তো এই সময়টাই কিন্তু শিশু কিন্তু বুঝতে পারে, অর্থাৎ ম্যাথামেটিক্যালি বুঝতে পারে যে একটি বস্তুর ওজন কতটা হতে পারে বা ওজন কি আছে, দৈর্ঘ্য কতটা, এর আয়তন কতটা, এই ব্যাপারগুলো, এই ধারণাগুলো কিন্তু সে এবার বুঝতে পারছে। কোন স্টেজে বুঝতে পারছে? সক্রিয়তামূলক স্তরে বুঝতে পারছে এবং এই স্তরে শিশুরা ক্রমপর্যায়ে কোনো কিছুকে বুঝতে পারে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে কোনো কিছু বোঝানো হলে তারা কিন্তু স্টেজ বাই স্টেজ বুঝতে পারে। এই স্তরে শিশুরা শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন করতে সক্ষম হয়। এই স্তরে আমরা দেখি যে মানে কোনো কিছু টাইপস বলে দেওয়া হয়, টাইপস বা ক্লাসিফিকেশন, হ্যাঁ, টাইপস অফ ধরো নাউন, তখন কিন্তু এইভাবে শিশুরা ক্লাসিফাই করতে পারবে এটাকে কি নাউন বলবে, ধরো এটা প্রপার, কমন, তারপর কালেকটিভ, তারপর ম্যাটেরিয়াল, তারপর অ্যাবস্ট্রাক্ট। এইভাবে কিন্তু ক্লাসিফিকেশনের করার ক্ষমতা কিন্তু এই 7 থেকে 11 বছর বয়সে কিন্তু চলে আসে, অর্থাৎ শ্রেণীকরণ করা। যেমন তাদেরকে শিক্ষক শ্রেণীকক্ষে ইনস্ট্রাকশন দিলে তারা কিন্তু সেগুলি বুঝে ক্রিয়া করতে সক্ষম হয় এবং উদাহরণস্বরূপ শিশুদের ধরো 10টি লাল বল ও 5টি নীল বল দিয়ে যদি প্রশ্ন করা হয় যে কতগুলি বল আছে, এই স্তরে শিশুরা কিন্তু 25টি বল সঠিক উত্তর দিতে সক্ষম হবে, অর্থাৎ 10টি রেড বল এবং 15টি ব্লু বল, এই যদি দিয়ে শিশুদেরকে প্রশ্ন করা হয় তোমাদের কাছে কতগুলি বল আছে, ওরা কিন্তু 25 এই উত্তরটা দিতে পারবে। বোঝা গেল? বলস যে একটাই জিনিস, এটার ভ্যারিয়েশনস আলাদা, এটার ক্লাসিফিকেশন আলাদা, কালার্স আলাদার মাধ্যমে বোঝানো হচ্ছে, এটা কিন্তু তারা বুঝতে পারবে। আচ্ছা, এই স্তরে সংখ্যার ধারণা বা নাম্বার কনসেপ্ট হয়ে যায় এবং এই 1, 2 এর অর্থ, অর্থাৎ একটি বালক, তারপর ধরো 2টি শালিক, এইসব ধারণা কিন্তু এই সময় পরিষ্কার হয়ে যায়। এইভাবেই শিশুর ভারসাম্য তৈরি করে, যাকে পিয়াজে প্রজ্ঞা সক্রিয়তা বলেছেন বা কগনিটিভ অপারেশন বলেছেন, অর্থাৎ একটি শিশু এইভাবে কিন্তু ইকুইলিব্রিয়াম তৈরি করে, ভারসাম্য তৈরি করে এবং পিয়াজে এটি কি বলেছে? সক্রিয়তামূলক স্তর, অর্থাৎ কগনিটিভ, মানসিক সক্রিয়তা বা প্রজ্ঞা সক্রিয়তা, অর্থাৎ কগনিটিভ অপারেশন। যেমন আরেকবার বলি, ধরো বলা হচ্ছে টাইপস অফ হাউসেস, টাইপস অফ হাউসেস, ওকে, টাইপস অফ হাউসেস এর মধ্যে কি কি আসবে? ধরো হাট, তারপর ব্রিক, তারপর কনক্রিট, ওকে, এইভাবে যে টাইপস অফ হাটস, ওকে, হাউসেস, এভাবে টাইপস অফ হাউসেস হতে পারে, টাইপস অফ ফরেস্ট হতে পারে, টাইপস অফ অ্যানিমালস হতে পারে, যেমন কার্নিভোরস, অমনিভোরস, হার্বিভোরস। এই যে টিপিক্যালি যে ক্লাসিফাই করা, এই শিক্ষাটা কিন্তু এই স্তরে হয়ে যায়। এবার একবার এটা পড়ে দিচ্ছি। During this stage, children begin to think logically about concrete events. এই সময় কিন্তু লজিক্যাল থিঙ্কিংটা মোটামুটি চলে আসে, লজিক্যাল থিঙ্কিং, কিন্তু এটা কিন্তু ইন্ডাকটিভ হবে, ইন্ডাকটিভ লজিক হবে। ওকে, আমি বলে দিচ্ছি এটার মানে, পরবর্তীকালে বলে দিচ্ছি এটার মানেটা। They begin to understand the concept of conservation, that the amount of liquid in a short white cup is equal to that in a tall skinny glass, for example. অর্থাৎ যদি একটি কাপ, যেটা বললাম আয়তন, দৈর্ঘ্য এবং ওজন সবটা বুঝতে পারে, এই কাপটাতে যতখানি জল আছে, এই কাপটাতে যতখানি জল আছে,
এবং এই গ্লাসে যতখানি জল আছে সেটার যে মাপটা, এই দুটোর মাপ যে সমান, এর দুটোর আয়তন আলাদা হলেও এই দুটোর মাপ যে সমান সেটি কিন্তু বুঝতে পারে এই সময়কালটাতে। এবং দের থিঙ্কিং বিকামস মোর লজিক্যাল অ্যান্ড অর্গানাইজ, তাদের চিন্তনটা কিন্তু এক্ষেত্রে যৌক্তিক হতে থাকে আস্তে আস্তে এবং অর্গানাইজড হতে থাকে। অর্থাৎ এটা কিন্তু একটা সংগঠনমূলক একটি চিন্তাভাবনা শুরু হয় এবং এই সময়টা কিন্তু এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর লাস্ট পয়েন্ট কি বলছে, চিলড্রেন বিগিন ইউজিং ইন্ডাকটিভ লজিক, অর্থাৎ কোনো স্পেসিফিক ইনফরমেশন থেকে জেনারেলে যাওয়া। ইন্ডাকটিভ মানে স্পেসিফিক টু জেনারেলে যাওয়া। কেমন সেটা হতে পারে, এক্সাম্পল দিই। ধরো একটি আইডিয়া আছে গ্যাস সম্বন্ধে, ওকে, কোনো পার্টিকুলার গ্যাস সম্বন্ধে, ওকে, অক্সিজেন। এবার অক্সিজেন কিভাবে আসছে, অক্সিজেনের কোথায় পাওয়া যাচ্ছে, অক্সিজেন কতটা দরকার হচ্ছে, এইভাবে যে জেনারেল আইডিয়াসগুলো সে ধারণাগুলো সংগ্রহ করছে থ্রু ইন্ডাকটিভ লজিক, এই ধারণাগুলো কিন্তু কোথা থেকে আসছে, এই সময়কালে আসছে, অর্থাৎ সক্রিয়তামূলক স্তরে, কনক্রিট অপারেশনাল স্টেজে। আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের স্লাইডে। দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ, এই সময়কালটা হচ্ছে 12 বছর এবং তার ঊর্ধ্বে, 12 বছর এবং তার ঊর্ধ্বে, ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। তো এই স্তরে কিন্তু যুক্তি এবং চিন্তনের স্তর শুরু হয়। এটা হচ্ছে যুক্তি এবং চিন্তনের স্তরটা কিন্তু খুব পাকাপাকিভাবে শুরু হয়। এবং শিশু বলবো না, এক্ষেত্রে বালক বালিকা বলবো, বালক বালিকারা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু চিন্তা করতে সক্ষম হয় এই স্তরে। এই স্তরে শিশুরা সম্ভাবনা থেকে বাস্তবকে পৃথক করতে পারে, অর্থাৎ পসিবিলিটি থেকে ফ্যাক্ট, পসিবিলিটি বা হাইপোথিসিস থেকে ফ্যাক্ট অবধি কিন্তু এই বয়সে শিশুরা যেতে পারে। এবং এই বয়সের শিশুরা কিন্তু আসলে কি অ্যাডোলেসেন্ট, তারা ইয়াং অ্যাডাল্ট, এবং তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক করতে পারে, অ্যাবস্ট্রাক্টলি কোনো জিনিসকে ভাবতে পারে এবং হাইপোথেটিক্যালি ভাবতে পারে। যেটা বললাম এই সময়টাকে কি হবে, এই জন্য হাইপোথেটিক্যাল ডিডাকটিভ লজিক বা রিজনিং, ডিডাকটিভ লজিক বা রিজনিং, ওকে, এইটা কিন্তু ডেভেলপ করে। ডিডাকটিভ মাত্রা মানে জেনারেল টু স্পেসিফিক কোনো প্রবলেমকে এরা সলভ করতে পারে এবং তারা বিমূর্ত কোনো কিছুকে ইমাজিন করতে পারে। বিমূর্ত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কিছুকে কিন্তু তারা চিন্তা করতে সক্ষম হয়। এই যে অ্যাবস্ট্রাক্ট থট ইমার্জেস। Teens begin to think more about moral, philosophical, ethical, social and political issues that require theoretical and abstract understanding. অর্থাৎ ফিলোসফি, দর্শন সম্পর্কে বোঝার জন্য কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত আলোচনা দরকার বা চিন্তন দরকার। এথিক্স, যেগুলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সোশ্যাল, সামাজিক এবং রাজনৈতিক সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট ধারণার ওপর মানে রয়েছে এবং এইটি কিন্তু বোঝবার জন্য কিন্তু অ্যাবস্ট্রাক্ট রিজনিং ইজ ইম্পর্টেন্ট। এবং এই সময় কিন্তু অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারা কিন্তু তৈরি হয়, অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারা তৈরি হয়। এবং begin to use deductive logic or reasoning from general principle to specific information, যেটা বললাম, ওকে, জেনারেল টু স্পেসিফিক। তো আরেকবার বলে দিচ্ছি, এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বাস্তব ও সম্ভাবনার মধ্যে কিন্তু এই সময় পার্থক্য করতে আদৌ পারছে কিনা সেটি কিন্তু একজন শিক্ষককে দেখতে হবে। তারা কি প্রয়োজন মতো তথ্য সংগ্রহ করতে পারছে এবং সেগুলিকে একত্রিত করে তারা কি বিভিন্ন রকম প্রস্তাবনা করতে সক্ষম হচ্ছে আদৌ, সেটি কিন্তু দেখতে হবে একজন শিক্ষককে। এবং শিক্ষক চিন্তনমূলক প্রশ্ন করে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা এই সময় বিকাশে কিন্তু অবশ্যই সাহায্য করতে পারেন। অর্থাৎ একজন শিক্ষক যদি চিন্তা করার শক্তি বৃদ্ধির জন্য কোনো চিন্তামূলক কোয়েশ্চেন্স দেয়, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা লাভজনক হবে।
এবং এক কথায় এটা কি বলা যায় যে শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের তথ্যগুলি ব্যাখ্যা করবেন এবং কারণ দেখাবেন এবং অবশেষে তাৎপর্য নির্ণয়ের নির্দেশনা দেবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু শিক্ষক প্রথমে শিক্ষার্থীদেরকে ব্যাখ্যা করবেন কিভাবে কোন জিনিসটি কিভাবে হচ্ছে। ধরো পলিটিক্যাল ইস্যুস বা ফিলোসফিক্যাল ইস্যুস যদি ধরি, তাহলে প্রথমে কিন্তু ব্যাখ্যার যে ব্যাপারটা, ব্যাখ্যার তথ্যগুলি কিন্তু আগে ব্যাখ্যা করতে হয় শিক্ষককে। ব্যাখ্যা করার পর কিন্তু তারপর প্রথমে আসছে ইলাস্ট্রেশন, কনসেপ্ট ইলাস্ট্রেশন, ব্যাখ্যা। ওকে, কনসেপ্ট ইলাস্ট্রেশন। তারপর আসছে হচ্ছে কারণ দেখাবেন, অর্থাৎ কজেস, কজেস অফ দ্য ইভেন্ট অর কজেস অফ দ্য কনসেপ্ট। এবং অবশেষে কিন্তু তাৎপর্য অর্থাৎ সিগনিফিকেন্স বা সেই প্রক্রিয়াটার কিন্তু ইম্প্যাক্ট, সিগনিফিকেন্স অথবা ইম্প্যাক্ট, এইটি কিন্তু শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের এইভাবে যদি বোঝান, তাহলে কিন্তু তারা খুব সহজেই ডিডাকটিভ লজিক অথবা রিজনিং কিন্তু জেনারেল প্রিন্সিপাল থেকে স্পেসিফিক ইনফরমেশনের দিকে তারা কিন্তু উদ্বুদ্ধ হবেন। আচ্ছা, তো এইটি আমাদের শেষ স্লাইড ছিল। এবার চলে আসছি এমসিকিউতে। আজকের এমসিকিউ মোটামুটি আজকের যে পার্ট, সেই পার্টের থেকেই কিন্তু আমি দিয়েছি। হোয়াট ইজ অবজেক্ট পার্মানেন্স? আমরা পড়েছি আজকে অবজেক্ট পার্মানেন্স কি, বস্তুর স্থায়িত্ব। They realize that their action can cause things to happen in the world around them. Infants learn that things continue to exist even though they cannot be seen. Abstract thought emerges অথবা organization of schemas। কোনটা হবে অবজেক্ট পার্মানেন্স? সঠিক উত্তর কিন্তু শিশুরা এই সময় বুঝতে পারছে যে কোনো জিনিস তাদের সামনে না থাকলেও সেই জিনিসটি কিন্তু স্থায়ী, সেই জিনিসটি কিন্তু এক্সিস্ট করে, অর্থাৎ অবজেক্ট পার্মানেন্স। পরের প্রশ্নে আসছি। অ্যাকর্ডিং টু পিয়াজেস কনসেপ্ট অফ দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট দ্য চাইল্ড ইউজেস ডিডাকটিভ লজিক। এইমাত্র পড়লাম ডিডাকটিভ লজিক কোন স্তরে পিয়াজের মতে শিশুরা ইউজ করে, ব্যবহার করে। প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, নাকি আর্লি চাইল্ডহুড? উত্তর কিন্তু এইমাত্র আমরা পড়লাম এটা, দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ। আশা করি তোমাদের সকলেরই সঠিক হয়েছে। পরেরটা, হোয়াট ইজ ডেফার্ড ইমিটেশন? হোয়াট ইজ ডেফার্ড ইমিটেশন? organized formal and logical mental processes, an internal image of a past event or object, an act in which a person who is no longer present is imitated later by children after they have witnessed the person's actions, naki the understanding that despite changes in shape, amount remains the same। উত্তরটি কিন্তু যেহেতু ইমিটেশন বলছে তার জন্য কিন্তু এটি হবে, অর্থাৎ একটি শিশু কিন্তু নকল করতে পারে একজনকে যখন সেই শিশুর সামনে সেই ব্যক্তি উপস্থিত নাও থাকে, না থাকলেও কিন্তু সেই ব্যক্তি কিভাবে অঙ্গিভঙ্গি করে বা সেই ব্যক্তির আচরণ কিন্তু নকল করতে পারে একজন শিশু, সেটিকেই কিন্তু বলা হয় ডেফার্ড ইমিটেশন। ডেফার্ড ইমিটেশন। পরেরটায় আসছি। According to Piaget, schema is a set of perception, ideas or actions in the mind which go together, illustration of events, speedy movement, a change related to measurement। উত্তর হচ্ছে, সকলে পারবে এটা আমি জানি, স্কিমা হচ্ছে a set of perception, ideas or actions in the mind which go together। চলে আসছি আজকে শেষ প্রশ্নে। In which stages according to Piaget a child can classify objects? কোন সময়কালে কিন্তু একজন শিশু অবজেক্টসগুলোকে ক্লাসিফাই করতে পারে? এটাও আজকে পড়েছি আমরা কনক্রিট অপারেশনাল স্টেজে। কনক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু শ্রেণীকরণ করতে পারে একটি শিশু, শ্রেণীকরণ করতে পারে, এই ক্ষমতা কিন্তু তার ডেভেলপ করে যায়। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে এই ক্লাসটি করেছো এবং এমসিকিউগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। এরকম সেশন আরও ফলো করার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।